আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেপ্তার। রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে আজ। রাষ্ট্র সংস্কারে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। $20 কোটি সহায়তা দেবে। ব্যাংকিং খাত সংস্কারে $1500 মিলিয়ন আশ্বাস এডিবির। মুক্তিযুদ্ধের তালিকা সংস্কার করা হবে জানালেন উপদেষ্টা ফারুক ই আজম। কোটায় চাকরি প্রাপ্তিতে অনিয়ম হলে ব্যবস্থা। সরকার পতনে বিএনপির অবদান খাটো করে দেখার সুযোগ নেই। জুলাই গণহত্যায় শহীদ 875 জনের মধ্যে 422 জনই বিএনপির, দাবি মির্জা ফখরুলের। এবং আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী। সারা দেশে নানা কর্মসূচি পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। মিরপুর থানার এক মামলায় তাকে গ্রেফতার করা হয়। রাত 11টার দিকে রাজধানীর বেইলি রোডের নরতন কলোনির বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। এদিকে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকেও গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। রাতে রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেফতার করা হয়। মাহবুব আলীকে যাত্রাবাড়ি থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি রেজাউল করিম মল্লিক বলেন, রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়ের করা একটি মামলায় মাহবুব আলীকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার রিমান্ড চেয়ে সোমবার আদালতে পাঠানো হবে। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে কারিগরি ও আর্থিক সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই আশ্বাস দেন দেশটির উপসহকারী মন্ত্রী ব্রেন্ট নেইমান এবং সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। একই সাথে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতেও সহায়তা দেওয়ার কথা জানিয়েছে মার্কিন প্রতিনিধি দল। অন্যদিকে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, আর্থিক খাতে সংস্কার এবং উন্নয়নে $200 মিলিয়ন সহযোগিতা দেবেন যুক্তরাষ্ট্র। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো ঢাকা সফরে আসে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। রোববার সকালে দেশটির আন্তর্জাতিক অর্থ বিষয়ক উপসহকারী মন্ত্রী ব্রেন্ট নেইমেন এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঘণ্টাব্যাপী আলোচনায় অর্থনৈতিক সংস্কার, বিনিয়োগ, শ্রম সমস্যা, রোহিঙ্গা সংকট এবং প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফর নিয়ে আলোচনা হয়। রাষ্ট্র সংস্কার ও বিদেশে পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহায়তা চান প্রধান উপদেষ্টা। এ সময় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের গ্রাফিতি চিত্রের সংকলিত বই মার্কিন প্রতিনিধি দলকে উপহার দেন ডক্টর ইউনূস। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রতিনিধি দল। কর ব্যবস্থাপনা এবং পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র কিভাবে সহযোগিতা করবে সে বিষয়ে আলোচনা হয় বৈঠকে। এক্সপোর্ট বা আমাদের বাণিজ্য ব্যাপার, অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে। ওরা বলেছে আমরা ডেফিনিট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগুলো তারা এবারে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। মার্কিন প্রতিনিধি দলের কাছে রাষ্ট্র সংস্কারের কর্ম পরিকল্পনা তুলে ধরেন সরকারের নীতি নির্ধারকরা। পরিবর্তিত পরিস্থিতি এবং সরকারের সংস্কার বিষয়ে যে সমস্ত ধ্যান ধারণা এবং তাতে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে অংশগ্রহণ করতে পারে সে সম্পর্কিত একটা সাধারণ আলোচনা হয়েছে। আমরা আশা করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মিনিংফুল এঙ্গেজ হওয়ার জন্য এটা একটা ফাউন্ডেশন। আর্থিক খাত ও রাজস্ব খাতের সংস্কার, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, শ্রম পরিবেশ, মানবাধিকার সুরক্ষা, রোহিঙ্গা মানবিক সহায়তা সহ নানা বিষয়ে আমরা আলাপ আলোচনা করেছি। অর্থ পাচার সহ অন্যান্য যে সমস্ত বিষয়, সেই বিষয়গুলির প্রাথমিক কথাবার্তা হয়েছে এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র যে এক্সপার্টিস আছে সেটা হয়তো আমরা ব্যবহার করব। ব্রিফিংয়ে ডোনাল্ড লুর দিল্লি সফরে বাংলাদেশ বিষয়ে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের সরাসরি জবাব দেননি পররাষ্ট্র সচিব এম জসিমউদ্দিন। বাংলাদেশে ভারতের দূতাবাস আছে এবং ভারতে বাংলাদেশের দূতাবাস আছে এবং আমরা যদি দুই দেশের সাথে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতে চাই, এগুলো আমাদের জন্য প্ল্যাটফর্ম।
ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ব্যাংকিং খাত সংস্কারের জন্য কয়েক ধাপে বাংলাদেশকে $1500 মিলিয়ন বাজেট সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। আগামী বছর মার্চ এপ্রিল নাগাদ এর প্রথম কিস্তি প্রায় $500 মিলিয়ন ছাড় করতে পারে বাংলাদেশের এই উন্নয়ন সহযোগী সংস্থা। সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে এডিবি কর্মকর্তাদের বৈঠকের পর অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেন। এছাড়াও চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশকে বাজেট সহায়তার জন্য আরও $400 মিলিয়ন ঋণ দেবে সংস্থাটি। সে সঙ্গে জ্বালানি খাতের জন্য বাংলাদেশ এডিবির কাছে আরও $1 বিলিয়ন সহায়তা চেয়েছে। এডিবির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, আর্থিক খাতে সংস্কার, জলবায়ু তহবিল সহ নানা বিষয়ে এডিবির সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। পরে প্রতিনিধি দলটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক করেন। We have talked about cooperation in our development field mainly, and ADB is the second largest multilateral donor. So the World Bank, the ADB is the second largest, Bahujatik Sanstha multilateral agency. So that way we are thankful to ADB for their continued support. And we have discussed about the reform in the financial sector. We have discussed reform of the revenue department, and also about the commerce, our trade and other things. So we'll be talking more about and what we want that ADB will come, hopefully they will come forward. গুরুত্বপূর্ণ সংস্কার কাজে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করতে আগ্রহী এশীয় উন্নয়ন ব্যাংক। দক্ষিণ এশিয়া অঞ্চলের মহাপরিচালক তাকিও কোনিশির নেতৃত্বে এডিবির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করে এ আগ্রহের কথা জানান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে মহাপরিচালক জানান, অন্তর্বর্তী সরকার অর্থনীতিকে স্থিতিশীল করার প্রচেষ্টা জোরদার করায় বাংলাদেশের নীতিভিত্তিক ঋণ দেওয়ার সুযোগ রয়েছে। এ সময় অন্তর্বর্তী সরকারের গ্রাউন্ড জিরো অবস্থানের কথা জানান ডক্টর ইউনূস। আলোচনা করেন ট্যাক্স ডেটার আধুনিকায়ন, ডেটা স্বচ্ছতা, জ্বালানি, বেসরকারি খাত ও বিনিয়োগ নিয়ে। এরই মধ্যে প্রবাসী আয়ে উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। এদিকে প্রথমবারের মতো সেনা সদর পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা সেনা সদরে এসে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাকে স্বাগত জানান। এ সময় প্রধান উপদেষ্টার সামনে জাতীয় নিরাপত্তার বিষয়টি সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল্লাহ হাফিজ, মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেন, সেনা নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান, পুলিশের আইজি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দিয়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে অন্তর্বর্তী সরকার। এজন্য তালিকাটি রিভিউ করা হবে বলে জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। তিনি বলেন, মুক্তিযোদ্ধা কোটায় কতজন সরকারি চাকরি পেয়েছেন তার তালিকা করা হচ্ছে, সেখানেও অনিয়ম হলে নেওয়া হবে ব্যবস্থা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপর। বাংলাদেশে সরকার পরিবর্তনের সাথে বদলে যায় মুক্তিযোদ্ধাদের তালিকাও, ব্যতিক্রম হচ্ছে না এবারও। স্বাধীনতার পর মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল প্রায় ৮০,০০০। পরে সুযোগ সুবিধা বৃদ্ধি করায় এই তালিকায় নাম লেখানোর আগ্রহ বাড়ে। সবশেষ ২ লাখের বেশি মুক্তিযোদ্ধার তালিকা চূড়ান্ত করে আওয়ামী লীগ সরকার। এই তালিকায় ভুয়া মুক্তিযোদ্ধা যেমন স্থান পেয়েছে, তেমনি রাজনৈতিক বিবেচনায় অনেকেই বাদ পড়েছেন বলে অভিযোগ আছে। শুধু তাই নয়, মুক্তিযোদ্ধা নির্ধারণের সংজ্ঞা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। তাই আবারও সংশোধনের উদ্যোগ নিচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। যদি কেউ মুক্তিযোদ্ধা না হয়ে মুক্তিযোদ্ধা সুবিধাদি গ্রহণ করে থাকে, এটা তো শাস্তিযোগ্য অপরাধ, এটা তো প্রতারণা করেছে জাতির সাথে। যেটা না, যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা অপমানিত বোধ করছে এই বিষয়টা নিয়ে। মুক্তিযোদ্ধার সংজ্ঞার ক্ষেত্রেও আপত্তি আছে। অবশ্যই সব কিছুই হবে যাতে ন্যায্যভাবে মুক্তিযোদ্ধারা তাদের সম্মানটা ফিরে পায়। তিনি জানান, মুক্তিযোদ্ধা কোটায় কতজন সরকারি চাকরি পেয়েছেন সেই তালিকাও করা হচ্ছে, এখানেও অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হবে। বিগত আন্দোলনের একটা প্রধান বক্তব্য ছিল
মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা, মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠানে কতজনের চাকরি হয়েছে তার একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে। সেখানে যাদের চাকরি হয়েছে তারা প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান কিনা আর ন্যায্যভাবে হয়েছে কিনা বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করব। মুক্তিযুদ্ধকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করা অনাকাঙ্ক্ষিত বলেও মন্তব্য করেন বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই আজম। এটাকে তো আমরা হাসি মস্করা দিয়ে মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। নষ্ট করতে পারি না। ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতনে বিএনপি সহ প্রতিটি গণতান্ত্রিক দলের ভূমিকাকে খাটো করে দেখার অবকাশ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্দোলনের কৃতিত্ব নিয়ে কোনো রাজনৈতিক ফায়দা হাসিল নয়, মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য বলে জানান তিনি। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। গণতান্ত্রিক বাংলাদেশের পথযাত্রায় বিএনপির ভূমিকা ও অবদান শিরোনামে লিখিত বক্তব্যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলের অবস্থান পরিষ্কার করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, দেশের স্বাধীনতাকে স্বৈরাচার যতবারই গ্রাস করেছে প্রতিবারই গণতন্ত্র পুনরুদ্ধার করেছে বিএনপি। জুলাই গণহত্যায় 13 আগস্ট পর্যন্ত নিহত 875 জনের মধ্যে 422 জনই বিএনপির রাজনীতির সাথে জড়িত দাবি করে ফখরুল বলেন, ফ্যাসিবাদের পতন বিএনপির সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অনিবার্য ফল। দেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে গণ অভ্যুত্থানের সর্বশক্তি দিয়ে রাজপথে নেমে এসেছে বিএনপি ও এর সকল অঙ্গ সহযোগী সংগঠন। আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল নয়, বিএনপির উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদের পতনের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বিগত 17 বছরে বিএনপির নেতাকর্মীরা অমানবিক অত্যাচার নির্যাতনের শিকার হলেও গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য অবিচলভাবে সংগ্রাম চালিয়েছে। স্বৈরাচার পতনে গণতান্ত্রিক প্রতিটি ব্যক্তি, দল ও গোষ্ঠীর আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি না দিলে তা হবে ইতিহাসের প্রতি অবিচার। দীর্ঘকালের গণ আন্দোলন, ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য যে আন্দোলন, এই আন্দোলনকে খাটো করে দেখিয়ে এই যে প্রবণতা, এটা আপনার কোনোদিন একটা সম্পূর্ণভাবে একটা ঐক্যকে প্রতিষ্ঠা করে না। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন কি, যে ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে অতি দ্রুত একটা সংস্কারের মধ্য দিয়ে তারা নির্বাচনে যাবে, যে নির্বাচনটা অবাধ নিরপেক্ষ হবে, জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর হবে, সেখানে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। পতিত স্বৈরাচারের দোসররা বিএনপিকে আওয়ামী লীগের কাতারে এনে গণতান্ত্রিক ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে অভিযোগ করে সবাইকে তাদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। দুর্নীতিকে সুরক্ষা দিতে বিগত 15 বছরে আওয়ামী লীগ সরকার সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, বৈষম্যহীন চেতনা সকল রাজনৈতিক দল ধারণ না করলে দেশের ক্ষতি হবে। এ সময় ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই আন্দোলনের সুফল তুলতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রিপোর্ট করছেন আতিন সজীব। অভ্যুত্থানের পরে যেই একটা স্ফুরণ ঘটেছে রাজনৈতিকভাবে চিন্তা করার, দেশের গণতন্ত্র এবং সুশাসনের এই আলোচনা নতুন নয়, তবে ছাত্র জনতার অভ্যুত্থানের পর পরিবর্তনের আশা দেখছে নাগরিক সমাজ। আমরা এই বাংলাদেশকে চোখের বদলে চোখের যে বাংলাদেশ, সেই জায়গায় আমরা আর ফেরত যাইতে চাই না। আমাদের ট্যাক্সের টাকায় আমাদের জন্য যারা সেবা করার জন্য রয়েছে তাদের জন্য তাদেরকে সমালোচনা করা আমরা কিছু বলতে পারি, সবসময় বলতে পারি এবং নির্ভয়ে সেটা বলতে পারি। টিআইবির আলোচনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন, 24 জুলাই বিপ্লবের সুফল নিশ্চিত করতে সবাইকে এক থাকতে হবে। সরকারকে জবাবদিহিতার পাশাপাশি দ্বিমত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। 24 যদি এই 90-এর পুনরাবৃত্তি হয়, 71-এর পুনরাবৃত্তি হয়, 52-এর পুনরাবৃত্তি হয়, তাহলে কিন্তু আর মনে হয় না যে আর কখনোই যে আমাদের একটা শক্তির বা সামর্থ্যের জায়গা তৈরি হয়েছে সেটাকে আর কখনোই আর পুনর্মঞ্চায়ন সম্ভব। সবার সহায়তা প্রয়োজন, কাউকে আলাদা করে দিয়ে আমার মনে হয় না যে আলটিমেটলি সম্ভব। নতুন ধরনের প্রশাসন ব্যবস্থা জনগণকে যেটা সার্ভ করবে, জনগণের চাকর হবে যারা,
জনগণের চাকরি যেহেতু করছেন, সেই প্রশাসন তৈরি করতে হবে। জাতীয় নাগরিক কমিটি বলছে, সংস্কারের মাধ্যমে পুলিশ প্রশাসনকে দ্রুত সক্রিয় করতে তাগিদ দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। তুমি বিপ্লব করো, এটা তারা ঠেলে দিতে চাচ্ছে। আমরা যদি সেটার জন্য সংঘবদ্ধভাবে তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু বিপ্লবটা হয়ে যাবে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান মনে করেন, সব প্রতিষ্ঠান ধ্বংস এবং পেশাগত অবক্ষয়ের মাধ্যমে আওয়ামী লীগের দুর্নীতি দুঃশাসন চরমে পৌঁছেছিল। ছাত্র আন্দোলনের চেতনাকে এগিয়ে নেয়ার তাগিদ দেন। দুর্নীতিকে সুরক্ষাকারী রাষ্ট্র কাঠামো তৈরি করেছে, যার ফলে শ্রেণী সমাজে বৈষম্য সৃষ্টি হয়েছে। সেই কাঠামোটাকে আবার ক্রমাগতভাবে ইনভিনসিবল করার জন্য আমাদের মৌলিক অধিকারগুলোকে হরণ করা হয়েছে। কিন্তু আমার তরুণ প্রজন্ম যে তার চেয়ে বেশি ইনভিনসিবল, সেটা তারা ভুলে গেছে। ইতিহাসের শিক্ষা হচ্ছে, ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেয় না, এটি আরো একবার প্রমাণিত হয়েছে। প্রশাসনকে জনগণের সেবক হিসেবে গড়ে তুলতে কার্যকর উদ্যোগের কথাও জানান আলোচকরা। যখনই সরকারি সমালোচনা করবেন, তখন সরকার আপনাকে কিছু সুনির্দিষ্ট টার্ম দিয়ে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। আগামী সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সুপ্রিম কোর্টে সাংবাদিকদের তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের প্রমাণ মিলেছে। আরো জানাচ্ছেন হুমায়ুন চিশতি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে ঢাকার সিএমএইচে যান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। পরে সুপ্রিম কোর্টে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের জানান, যুদ্ধক্ষেত্রে সামরিক বাহিনী যে বুলেট ব্যবহার করে, এমন একটি গুলি আহত একজনের শরীরে পাওয়া গেছে। আন্দোলনে গুলি করতে পুলিশকে চাইনিজ রাইফেল কে দিয়েছিল সে প্রশ্নও তোলেন তিনি। আজকে একজন রোগীর পিঠ থেকে যে গুলিটা অপসারণ করা হয়েছে, সেটা একটা বড় বুলেট, যেটা একটা বড় খেজুরের বিচির চেয়েও বড় আর কি। এটা একটা বুলেট যেটা সেনাবাহিনী ব্যবহার করে, যুদ্ধক্ষেত্রে ব্যবহার করে। এই মারণাস্ত্র কার কার কাছে আছে কি নাই, সেটা আমাদের তদন্ত করে আমরা বের করব। কিন্তু আপাত দৃষ্টিতে প্রত্যেকটা ভিকটিমের বক্তব্য থেকে এটা ক্লিয়ার হয়েছে যে পুলিশের কাছে চাইনিজ রাইফেল ছিল। চাইনিজ রাইফেল একটা মারণাস্ত্র। এখন প্রশ্ন আসতে পারে যে পুলিশের কাছে তো মারণাস্ত্র, চাইনিজ রাইফেল কি থাকার কথা? হ্যাঁ, ছিল পুলিশের কাছে। এইটা যাওয়া উচিত ছিল কি ছিল না, সেই প্রশ্ন তো সরকার সেটার জবাব দেবেন। চিফ প্রসিকিউটর আরও জানান, ট্রাইব্যুনাল পুনর্গঠনের জন্য আইন উপদেষ্টার সাথে ইতিবাচক আলোচনা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনটি যুগোপযোগী করতে কিছু ধারা পরিবর্তনের জন্য আলোচনা চলছে বলেও জানান তিনি। আমাদের সাথে গত সপ্তাহে আইন উপদেষ্টা মহোদয়ের আলোচনা হয়েছে। আমরা দাবি জানিয়েছি দ্রুততম সময়ের মধ্যে ট্রাইব্যুনালটা পুনর্গঠনের ব্যাপারে। উনি আশ্বস্ত করেছেন আগামী এক সপ্তাহের মধ্যেই সম্ভবত পুনর্গঠিত হবে। ছাত্র জনতার আন্দোলনে যাদের কাছে আলামত আছে তা প্রসিকিউশনে জমা দেওয়ার আহ্বান জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আপনাদের এই তথ্যগুলো আমাদের কাছে দিয়ে যাবেন। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ 570 সালে 12 রবিউল আউয়ালের পবিত্র এই দিনে মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জন্মের আগে গোটা আরব অন্ধকারে নিমজ্জিত ছিল। সবখানে লেগেছিল অরাজকতা, বিশৃঙ্খলা। তখনকার সময়কে বলা হতো আইয়ামে জাহেলিয়াতের যুগ। সেই অন্ধকার যুগ থেকে মানবজাতিকে মুক্তির পথ দেখাতে মহান আল্লাহ তার প্রিয় মহানবীকে দুনিয়াতে পাঠান। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সারা দেশে নানা কর্মসূচি পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসী সহ মুসলিম উম্মাকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রেরিত এক বাণীতে মহানবীর আদর্শ অনুসরণের মাধ্যমে দেশ, জাতি ও মানবতার কল্যাণে সবাই যেন কাজ করতে পারে মহান আল্লাহর কাছে সে কামনা করেন রাষ্ট্রপতি। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির জন্য এক অনুকরণীয় আদর্শ। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেয়া বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহানবীর শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমা সবাই যেন নিজেদের জীবনে প্রতিফলন ঘটাতে পারে আল্লাহর দরবারে সেই কামনা করেন। যশোর আদিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কোরআন তেলাওয়াত, আলোচনা, নাতে রাসূল পরিবেশনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। জেলার পুলের হাটে অবস্থিত মেডিকেল কলেজের ডাক্তার সালাহ উদ্দিন খান লেকচারে থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনাটমি বিভাগের প্রধান প্রফেসর ডাক্তার মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে রাসূলের জীবন ও কর্মের উপর আলোচনা করেন চতুর্থ বর্ষের ছাত্রী তাসফিয়া জান্নাত। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দ্বিতীয় বর্ষের ছাত্রী মিনহাজ বিনতে জনু। নাতে রাসূল পরিবেশন করেন প্রথম বর্ষের বিদেশি ছাত্রী মালেক আরিনা আরিফ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন তৃতীয় বর্ষের ছাত্রী জান্নাতুল ফেরদৌস ও সমন্তি শারমিন দোলা। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। শিক্ষা, চিকিৎসা, প্রযুক্তি ও ব্যবসা বাণিজ্যের উন্নয়নে বাংলাদেশে বিনিয়োগ করতে চায় মালয়েশিয়া। বাংলাদেশ মালয়েশিয়া সম্পর্ক শীর্ষক আলোচনা সভায় মালয়েশিয়ার হাই কমিশনার হাসনা মোহাম্মদ হাসিম একথা জানান। দুদেশের সরকার পর্যায়ে আলোচনার মাধ্যমে শ্রম, অভিবাসন সহ সকল সমস্যার সমাধান হবে বলেও জানান তিনি। তরিক ইসলামের রিপোর্ট। বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনা করতেই রাজধানীর ইস্কাটনে এ সভার আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিজ। আলোচনায় অংশ নেন বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাষ্ট্রদূত, বিভিন্ন দেশের হাই কমিশনার ও সাবেক ও বর্তমান কূটনীতিকরা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার হাসনা মুহাম্মদ হাসিম। I hope today's seminar as a platform for meaningful dialogue, collaboration and knowledge sharing on the critical issues of Bangladesh-Malaysia cooperation. এ সময় মালয়েশিয়া হাই কমিশনার জানান, বাংলাদেশ তাদের পরীক্ষিত বন্ধু। দুদেশের সম্পর্ক উন্নয়নে দেশটির পাশে থাকবে মালয়েশিয়া। We look forward to some kind of reform in the taxation rules and hence creating more incentive and business-friendly environment to foreign investors in Bangladesh. শ্রম, অভিবাসন সহ বিভিন্ন সংকট নিরসনে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলেও জানান হাই কমিশনার। Migration cost is concerned, we have tried our best to be a very responsible member of international. There are loopholes everywhere, and Malaysia and Bangladesh government we work closely on this matter. প্রয়োজনীয় কাগজপত্র থাকলে 48 ঘন্টার মধ্যে ভিসা দেয়া হবে বলেও জানান হাসনা মুহাম্মদ হাসিম। If you submit to us a genuine application and a complete supporting document, rest assured it will be approved within 48 hours. Yeah. তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। আফগানি মামলায় জামিনে মুক্তি পাওয়ার দুদিন পর পদত্যাগের কথা জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির সর্বোচ্চ নেতা অরবিন্দ কেজরিওয়াল। এই ঘোষণা দিয়ে 2 দিনের মধ্যেই তিনি পদত্যাগ করবেন বলে জানান কেজরিওয়াল। আদালতের কাছে ন্যায় বিচার পাওয়ার পরেই তিনি মানুষের কাছে রায় চাইবেন। এছাড়া দিল্লি বিধানসভার নির্বাচন মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের সঙ্গে চলতি বছরের নভেম্বর মাসে করার দাবিও জানিয়েছেন তিনি। এদিকে পদত্যাগের পর কেজরিওয়ালের জায়গায় কে মুখ্যমন্ত্রী হবেন দল তা ঠিক করবে। আতিশি, রাঘব চাড্ডা, সৌরভ ভট্টাচার্যের মধ্য থেকে কেউ হতে পারেন, যদিও এতদিন ধরে সরকারের সব কাজ চালিয়ে আসছেন আতিশি। পার্টেক্স খেলার খবর। ভারতের সাথে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চেন্নাইয়ে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আর ইংল্যান্ড থেকে সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন সাকিব আল হাসান। দেশ ছাড়ার আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, টেস্টে পুরো 5 দিন ভালো খেলাটাই লক্ষ্য থাকবে তাদের। এস এম আশরাফের রিপোর্ট। পাকিস্তানকে তাদেরই মাটিতে 2-0 হোয়াইট ওয়াশ করার পর বাংলাদেশের ক্রিকেটারদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। প্রতিপক্ষ যত শক্তিশালী হোক, তাদের চ্যালেঞ্জ জানানোর মতো সামর্থ্য যে এই দলের রয়েছে তা নিয়ে সংশয় নেই টাইগারদের। দেশ ছাড়ার আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বললেন, প্রতিটি সেশনে ভালো খেলাটাই গুরুত্বপূর্ণ। রেজাল্টটা হয়তো 5 দিন পরে লাস্ট সেশনে যাই হয়, সো আমরা যদি 5টা দিন ভালো ক্রিকেট খেলতে পারি, লাস্ট সেশনে আসলে তখন একটা সুযোগ থাকে যে কোন দল জিতবে। সো ইম্পর্টেন্ট হলো আমরা 5টা দিন ভালো ক্রিকেট কিভাবে খেলতে পারি, ওটার জন্য কি প্ল্যান করা দরকার, এটা ইম্পর্টেন্ট। যদিও অভিজ্ঞতায় বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে রোহিত শর্মার দল। টেস্ট র্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান 2 আর লিটন, মমিনুলদের অবস্থান 9। বাড়তি কনফিডেন্স তো দলের মধ্যে আছে, ইভেন পুরা দেশের মানুষের মধ্যেই আছে। বাট প্রত্যেকটা সিরিজে একটা অপরচুনিটি। আমরা 2টা ম্যাচই জেতার জন্য খেলবো এবং জেতার জন্য যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, প্রসেসটা ইম্পর্টেন্ট। সো আমাদের লক্ষ্য ওটাই থাকবে যে আমাদের কাজটা আমরা ঠিক মতো করতে পারছি কিনা। সো আমরা যদি আমাদের কাজটা ঠিক মতো করতে পারি, অবশ্যই ভালো রেজাল্ট সম্ভব। বাট
it is going to be very challenging. 19 সেপ্টেম্বর প্রথম টেস্ট চেন্নাইয়ে আর 27 সেপ্টেম্বর দ্বিতীয় টেস্টে কানপুরে মুখোমুখি হবে দুদল। SM আশরাফ, ATN বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেপ্তার, রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে আজ। রাষ্ট্র সংস্কারে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা, $20 কোটি সহায়তা দেবে। ব্যাংকিং খাত সংস্কারে $1500 মিলিয়ন আশ্বাস ADB। মুক্তিযোদ্ধা তালিকা সংস্কার করা হবে জানালেন উপদেষ্টা ফারুক আজম। কোটায় চাকরি প্রাপ্তিতে অনিয়ম হলে ব্যবস্থা। সরকার পতনে বিএনপির অবদান খাটো করে দেখার সুযোগ নেই। জুলাই গণহত্যায় শহীদ 875 জনের মধ্যে 422 জনই বিএনপির দাবি মুনিজা ফখরুলের। এবং আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী, সারা দেশে নানা কর্মসূচি পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।